সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসরে শুনতে চলেছেন হুমায়ুন আহমেদ রচিত আমার ছেলেবেলা বইটির প্রথম পর্ব। আমি ওয়ারা কারিম, সাথে থাকুন। এক দুপুরে ভাত খেতে বসেছি। আমার মেজো মেয়ে কি একটা দুষ্টুমি করায় মার কাছে বকা খেয়েছে। মুখ অন্ধকার করে ভাতের থালা সামনে নিয়ে বসে আছে। অনেক সাদাসাদি করেও তাকে খাওয়ানো যাচ্ছে না। শেষ পর্যন্ত আমি বললাম, মা, তোমাকে আমি আমার ছেলেবেলার একটা গল্প বলবো। গল্প শুনে তুমি যদি হেসে ফেলো তাহলে কিন্তু ভাত খেতে হবে। আমি গল্প শুরু করলাম। সে প্রাণপণ চেষ্টা করতে লাগলো না হাসার। শেষ পর্যন্ত খিলখিল করে হেসে ফেলে বলল, তুমি যদি তোমার ছেলেবেলার আরেকটা গল্প বলো তাহলে ভাত খাবো। আমি যে একসময় তাদের মতো ছোট ছিলাম এবং খুব দুষ্ট ছিলাম, এই বিষয়ই তাদের জন্যে যথেষ্ট। তার সঙ্গে যুক্ত হলো মজার মজার ঘটনা। ওদের সঙ্গে গল্প করতে করতে মনে হলো ছেলেবেলাটা লিখে ফেললে কেমন হয়। 20-25 পৃষ্ঠা লিখেও ফেললাম। আমার বড় মেয়ে খুব উৎসাহ নিয়ে সে পাণ্ডুলিপি আমার মাকে পড়ালো। মার মুখ গম্ভীর হয়ে গেল। তিনি শীতল গলায় বললেন, এসব কি লিখেছিস? নিজের আত্মীয় স্বজনদের নিয়ে রসিকতা? আমার ছোট বোনও পাণ্ডুলিপি পড়ল। সে কাঁদো কাঁদো গলায় বলল, আমাকে নিয়ে মাকড়সা প্রসঙ্গে যে গল্পটা লিখেছ ওটা কেটে দাও, লোকে কি ভাববে? পাণ্ডুলিপির খবর ছড়িয়ে পড়ল। আমার ছোট মামা খুলনা থেকে চলে এলেন পড়ার জন্য। তিনি পড়লেন এবং কোনো কথা না বলে খুলনা চলে গেলেন। বুঝলাম তাঁরও পছন্দ হয়নি। তবু এক সময় শেষ করলাম এবং কোথাও কোনো ভুল টুল আছে কিনা তা যাচাই করবার জন্যে নিজেই নানিজানকে পড়ে শোনালাম। নানিজান বললেন, অনেক ভুলভ্রান্তি আছে। এই ধর, তুই লিখলি তোর মা পাগল হয়ে গিয়েছিল। পাগল হবে কি জন্যে? মানুষ চিনত না, উল্টাপাল্টা কথা বলতো, এর বেশি তো কিছু না। এটাকে পাগল বলে? আমি দীর্ঘ নিঃশ্বাস ফেললাম। আমার মেজো মেয়ে বলল, তুমি মন খারাপ করছো কেন? লেখাটা তো মোটামুটি ভালোই হয়েছে, তবে তুমি একটা জিনিস লিখতে ভুলে গেছো। কোন জিনিস মা? ছেলেবেলায় দুধ আর ডিম খেতে তোমার কেমন খারাপ লাগতো তা তো লেখনি। দুধ ডিম তো মা তোমরা খাচ্ছ, আমরা খেতে পারিনি। এত পয়সা আমার বাবা মার ছিল না। মেজো মেয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আহা, কি সুখের ছিল তোমাদের ছেলেবেলা। হ্যাঁ, সুখেরই ছিল। সেই সুখের খানিকটা ভাগ আজকের পাঠক পাঠিকাদের দেওয়ার জন্যেই এই লেখা। ছেলেবেলা লেখার সময় শৈশবে ফিরে গিয়েছিলাম। যতক্ষণ লিখেছি গভীর আনন্দে হৃদয় আচ্ছন্ন হয়েছিল। পেছনে ফিরে তাকানো যে এত আনন্দময় হবে কে জানত? হুমায়ুন আহমেদ। শোনা কথা। মানুষ অসম্ভব স্মৃতিধর। 90 বছরের একজন মানুষও তার ছেলেবেলার কথা মনে করতে পারে। মস্তিষ্কের অযুত নিযুত নিউরনে বিচিত্র প্রক্রিয়ায় স্মৃতি জমা হয়ে থাকে। কিছুই নষ্ট হয় না, প্রকৃতি নষ্ট হতে দেয় না। অথচ আশ্চর্য, অতি শৈশবের কোনো কথা তার মনে থাকে না। 2 বছর বা 3 বছর বয়সের কিছুই সে মনে করতে পারে না। মাতৃগর্ভের কোনো স্মৃতি থাকে না, জন্ম মুহূর্তের কোনো স্মৃতিও থাকে না। জন্মসময়ের স্মৃতিটি তার থাকা উচিত ছিল। এত বড় একটা ঘটনা, অথচ এই ঘটনার স্মৃতি প্রকৃতি মুছে ফেলে। মনে হয় প্রকৃতির কোনো বিশেষ উদ্দেশ্য এতে কাজ করে। প্রকৃতি হয়তো চায় না পৃথিবীর সঙ্গে প্রথম পরিচয়ের কথা আমরা মনে রাখি। আমি যখন মন ঠিক করে ফেললাম ছেলেবেলার কথা লিখব, তখন খুব চেষ্টা করলাম জন্ম মুহূর্তের স্মৃতির কথা মনে করতে এবং তারও পেছনে যেতে। যেমন মাতৃগর্ভ। কেমন ছিল মাতৃগর্ভের সেই অন্ধকার? আমার খুব জানতে ইচ্ছে করল। LSD নামের এক ধরনের ড্রাগ নাকি মাতৃগর্ভ এবং জন্ম মুহূর্তের স্মৃতি মনে করিয়ে দেয়। আমেরিকা থাকাকালীন এই ড্রাগের খানিকটা জোগাড় করেছিলাম। সাহসের অভাবে খেতে পারিনি, কারণ এই হ্যালুসিনেটিং ড্রাগ প্রায় মানুষের মানসিক অবস্থায় বড় রকমের ঢেউ তোলে। আসল ব্যাপার হচ্ছে, খুব পুরনো কথা আমার কিছুই মনে নেই, তবে জন্মের 4 বছরের পর থেকে অনেক কিছুই আমি মনে করতে পারি। সেই সব কথাই লিখব।
শুরুটা করছি শোনা কথার উপর নির্ভর করে। শোনা কথার উপর নির্ভর করাও বেশ কঠিন। একই গল্প এক একজন দেখি এক এক রকম করে বলেন। যেমন একজন বললেন, তোমার জন্মের সময় খুব ঝড় বৃষ্টি হচ্ছিল। অন্য একজন বললেন, কই না তো, প্রচণ্ড ঠান্ডা ছিল, এইটা খেয়াল আছে, ঝড় বৃষ্টি তো ছিল না। আমি সবার কথা শুনে শুনে একটি ছবি দাঁড় করিয়েছি। এই ছবি খানিকটা এদিক ওদিক হতে পারে, তাতে কিছু যায় আসে না। আমি এমন কেউ না যে আমার জন্ম মুহূর্তের প্রতিটি ঘটনা হুবহু লিখতে হবে। কোনো ভুলচুক করা যাবে না। থাকুক কিছু ভুল, আমাদের জীবনের একটা বড় অংশ জুড়েই তো আছে ভুল এবং ভ্রান্তি। আমার জন্ম 13ই নভেম্বর 1948 সন, শনিবার, রাত 10:30। শুনেছি 13 সংখ্যাটাই অশুভ। এই অশুভের সঙ্গে যুক্ত হল শনিবার। শনি মঙ্গলবারও নাকি অশুভ, রাতটাও কৃষ্ণপক্ষের। জন্ম মুহূর্তে দপ করে হারিকেন নিভে গেল, ঘরে রাখা গামলার পানি উল্টে গেল। একজন ডাক্তার, যিনি গত 3 দিন ধরে মার সঙ্গে আছেন, তিনি টর্চ লাইট জেলে তার আলো ফেললেন আমার মুখে। ক্ষিপ্ত গলায় বললেন, এই জানোয়ারটা দেখি তার মাকে মেরেই ফেলছিল। আমি তখন গভীর বিস্ময়ে টর্চ লাইটের ধাঁধানো আলোর দিকে তাকিয়ে আছি। চোখ বড় বড় করে দেখছি। এসব কি? অন্ধকার থেকে আমি কোথায় এলাম? জন্মের পরপর কাঁদতে হয়, তাই নিয়ম। চারপাশে রহস্যময় জগৎ দেখে কাঁদতেও ভুলে গেছি। ডাক্তার সাহেব আমাকে কাঁদাবার জন্যে ঠাস করে গালে চড় বসালেন। আমি জন্ম মুহূর্তেই মানুষের হৃদয়হীনতার পরিচয় পেয়ে আকাশ ফাটিয়ে কাঁদতে লাগলাম। ঘরে উপস্থিত আমার নানিজান আনন্দিত স্বরে বললেন, বামুন রাশির ছেলে। বামুন রাশি বলার অর্থ প্ল্যাসেন্টার সঙ্গে যুক্ত রক্তবাহী শিরাটি বামুনের পৈতার মতো আমার গলায় পেঁচিয়ে আছে। শিশুর কান্নার শব্দ আমার নানাজানের কানে যাওয়া মাত্র তিনি ছুটে এসে বললেন, ছেলে না মেয়ে? ডাক্তার সাহেব রহস্য করবার জন্যে বললেন, মেয়ে, মেয়ে, ফুটফুটে মেয়ে। নানাজান তৎক্ষণাৎ আধমন মিষ্টি কিনতে লোক পাঠালেন। যখন জানলেন মেয়ে নয় ছেলে, তখন আবার লোক পাঠালেন। আধমন নয়, এবার মিষ্টি আসবে 1 মণ। এই সমাজে পুরুষ ও নারীর অবস্থান যে ভিন্ন, তাও জন্মলগ্নেই জেনে গেলাম। নভেম্বর মাসের দুর্দান্ত শীত। গাঢ় পাহাড় থেকে উড়ে আসছে অসম্ভব শীতল হাওয়া। মাটির মালসায় আগুন করে নানিজান সেক দিয়ে আমাকে গরম করার চেষ্টা করছেন। আশেপাশের বৌঝিরা একের পর এক আসছে আর আমাকে দেখে মুগ্ধ গলায় বলছে, সোনার পুতলা। এতক্ষণ যা লিখলাম সবই শোনা কথা, মার কাছ থেকে শোনা। কিন্তু আমার কাছে খুব বিশ্বাসযোগ্য বলে মনে হয় না, কারণ আমি ঘোর কৃষ্ণবর্ণের মানুষ। আমাকে দেখে সোনার পুতলা বলে উচ্ছ্বাস প্রকাশ করার কিছু নেই। তাছাড়া জন্ম মুহূর্তের এত সব কথা আমার মারও মনে থাকবার কথা নয়। তার তখন জীবন সংশয়। প্রসব বেদনায় পুরো 3 দিন কাটা মুরগির মতো ছটফট করেছেন। অতিরিক্ত রকমের রক্তক্ষরণ হচ্ছে। পাড়াগার মতো জায়গায় তাকে রক্ত দেবার কোনো ব্যবস্থা নেই। এই অবস্থাতেও তিনি লক্ষ্য করছেন তার সোনার পুতলা গভীর বিস্ময়ে চারপাশের পৃথিবীকে দেখছে, কাঁদতে ভুলে গেছে। এটা বিশ্বাসযোগ্য নয়। আমার ধারণা মা যা বলেছেন তা অন্যদের কাছ থেকে শুনেই বলেছেন। ধরে নিচ্ছি মা যা বলেছেন সবই সত্যি। ধরে নিচ্ছি একসময় আমার গাত্রবর্ণ কাঁচা সোনার মতো ছিল। ধরে নিচ্ছি আমার জন্মের আনন্দ প্রকাশের জন্যে সেই রাতে 1 মণ মিষ্টি কিনে বিতরণ করা হয়েছিল। মিষ্টি কেনার অংশটি বিশ্বাসযোগ্য। নানাজানের অর্থবিত্ত তেমন ছিল না, কিন্তু তিনি দিলদরিয়া ধরনের মানুষ ছিলেন। আমার মা ছিলেন তার সবচেয়ে আদরের প্রথমা কন্যা। বিয়ে হয়ে যাবার পরও যে কন্যার মাথার চুল তিনি নিজে পরম যত্নে আঁচড়ে দিতেন। এই অতি আদরের কন্যার বিয়ের সময়ও তিনি জমি টমি বিক্রি করে খরচের চূড়ান্ত করলেন। পিতৃ হৃদয়ের মমতা প্রকাশ করলেন 2 হাত খুলে টাকা খরচের মাধ্যমে। উদাহরণ দিই, মোহনগঞ্জ স্টেশন থেকে বর আসবে। হাঁটা পথে 5 মিনিটের রাস্তা। পালকির ব্যবস্থা করলেই হয়। আমার নানাজান হাতির ব্যবস্থা করলেন। সুসং দুর্গাপুর থেকে 2টি হাতি আনানো হলো। যে লোক এই কাজ করতে পারেন
হ্যাঁ, তিনি তার প্রিয় কন্যার প্রথম সন্তান জন্মের খবরে বাজারের সমস্ত মিষ্টিও কিনে ফেলতে পারেন। আমার বাবা তখন সিলেটে বিশ্বনাথ থানার ওসি। ছেলে হবার খবর তার কানে পৌঁছল। তার মুখ অন্ধকার হয়ে গেল। বেচারার খুব শখ ছিল প্রথম সন্তানটি হবে মেয়ে। তিনি মেয়ের নাম ঠিক করে বসে আছেন। এক গাদা মেয়েদের ফ্রক বানিয়েছেন, রূপার মল বানিয়েছেন। তার মেয়ে মল পায়ে দিয়ে ঝমঝম করে হাঁটবে, তিনি মুগ্ধ হয়ে দেখবেন। ছেলে হওয়ায় সব পরিকল্পনা মাঠে মারা গেল। তিনি এক গাদা ফ্রক ও রূপার মল নিয়ে ছেলেকে দেখতে এলেন। পাঠক পাঠিকাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, এইসব মেয়েলি পোশাক আমাকে দীর্ঘদিন পরতে হয়। বাবাকে সন্তুষ্ট করার জন্যে মা আমার মাথার চুলও লম্বা রেখে দেন। সেই বেনি করা চুলে রং বেরঙের রিবন পরে আমার শৈশবের শুরু। বাবা আমার প্রথম সন্তান হচ্ছে চমৎকার একটি জীবন্ত খেলনা। এই খেলনার সবই ভালো। খেলনা যখন হাসে, বাবা মা হাসেন। খেলনা যখন কাঁদে, বাবা মার মুখ অন্ধকার হয়ে যায়। আমার বাবা মার ক্ষেত্রেও এর ব্যতিক্রম হলো না। তারা তাদের শিশুপুত্রের ভেতর নানান প্রতিভার লক্ষণ দেখে বারবার চমৎকৃত হলেন। হয়তো আমাকে চাবি দিয়ে একটা ঘোড়া কিনে দেয়া হলো। আমি সঙ্গে সঙ্গে ঘোড়া ভেঙে ফেললাম। আমার বাবা পুত্র প্রতিভায় মুগ্ধ। হাসি মুখে বললেন, দেখো দেখো, ছেলের কি কৌতূহল, সে ভেতরের কলকবজা দেখতে চায়। হয়তো আমাকে খাওয়ানোর জন্যে মা থালায় করে খাবার নিয়ে গেলেন। আমি সেই থালা উড়িয়ে ফেলে দিলাম। বাবা আমার প্রতিভায় মুগ্ধ। দেখো দেখো, ছেলের রাগ দেখো, রাগ থাকা ভালো। এই যে থালা সে উড়িয়ে ফেলে দিল, এতে প্রমাণিত হলো তার পছন্দ অপছন্দ দুটিই খুব তীব্র। এই সময় বই ছিঁড়ে ফেলার দিকেও আমার ঝোঁক দেখা গেল। হাতের কাছে বই পাওয়া মাত্র টেনে ছিঁড়ে ফেলি। এর মধ্যেও বাবা আমার প্রতিভার লক্ষণ দেখতে পেলেন। তিনি মাকে বোঝালেন, এই যে সে বই ছিঁড়ছে, তার কারণ বইয়ের লেখা সে পড়তে পারছে না, বুঝতে পারছে না। যে জিনিস সে বুঝতে পারছে না, সেই জিনিস সে নষ্ট করে দিচ্ছে। এটি প্রতিভার লক্ষণ। আদরে বাঁদর হয়। আমি পুরোপুরি বাঁদর হয়ে গেলাম এবং আমার প্রতিটি বাঁদরামিতে প্রতিভার লক্ষণ দেখে আমার বাবা মা বারবার চমৎকৃত হতে লাগলেন। বাবা মার সঙ্গে যুক্ত হলেন বাবার এক বন্ধু গনি সাহেব এবং তার স্ত্রী। এই নিঃসন্তান দম্পতি তাদের বুভুক্ষু হৃদয়ের সবটুকু ভালোবাসা আমার জন্যে ঢেলে দিলেন। তাদের ভালোবাসার একটা ছোট্ট নমুনা দিচ্ছি। একদিন বেড়াতে এসে দেখেন আমি চামচে করে চিনি খাচ্ছি। গনি চাচা বললেন, আরে এ তো আগ্রহ করে চিনি খাচ্ছে, চিনি খেতে পছন্দ করে তা তো জানতাম না। তিনি তৎক্ষণাৎ বের হয়ে গেলেন। ফিরে এলেন 5 সের চিনি নিয়ে। মেঝেতে পাটি পেতে আমাকে বসিয়ে দিলেন। আমার চারদিকে চিনি ছড়িয়ে দেয়া হলো। গনি চাচা হৃষ্টচিত্তে বললেন, খা বেটা, কত চিনি খাবি, খা। আমাকে ঘিরে বাবা মার আনন্দ স্থায়ী হলো না। আমার মা অসুস্থ হয়ে পড়লেন, কালান্তক জ্বর, টাইফয়েড। তখন টাইফয়েডের ওষুধ বাজারে আসেনি। রুগীকে ভাগ্যের হাতে ছেড়ে দিয়ে চুপচাপ বসে থাকা ছাড়া কিছুই করণীয় নেই। যতই দিন যেতে লাগলো, মার শরীর ততই কাহিল হতে থাকলো। একসময় দেখা গেল তিনি কাউকে চিনতে পারছেন না। এক গভীর রাতে বাবাকে ঘুম ভাঙিয়ে অত্যন্ত অবাক গলায় জিজ্ঞেস করলেন, আমার পাশে যে ছোট্ট ছেলেটা শুয়ে আছে, হে কে? বাবা হতভম্ব হয়ে গেলেন। মা বললেন, এই ছেলেটা এখানে কেন? এ কার ছেলে? আমাকে পাঠিয়ে দেয়া হলো নানাজানের কাছে, সিলেটের বিশ্বনাথ থেকে ময়মনসিংহের মোহনগঞ্জে। পিতৃমাতৃ স্নেহ থেকে পুরোপুরি বঞ্চিত হয়ে আমার দ্বিতীয় জীবন শুরু হলো। আমার নানিজান আমাকে লালন পালনের ভার গ্রহণ করলেন। তখন তার একটি মেয়ে হয়েছে। তার এক কোলে সেই মেয়ে, অন্য কোলে আমি। নানিজানের বুকের দুধ খেয়ে দুজন একসঙ্গে বড় হচ্ছে। 2 মাস জ্বরে ভোগার পর মা সেরে উঠলেন, কিন্তু টাইফয়েড তার প্রবল থাবা বসিয়ে গেল। মার মস্তিষ্ক বিকৃতি দেখা গেল। কাউকে চেনেন না। যার সঙ্গে দেখা হয় তাকেই বলেন, কত টাকা লাগবে তোমার বলো তো? আমার কাছে অনেক টাকা আছে, যত টাকা চাইবে ততই পাবে, ফেরত দিতে হবে না।
বলেই তোষকের নিচ থেকে লক্ষ লক্ষ কাল্পনিক টাকা বের করতে শুরু করেন। মাঝে মাঝে এইসব কাল্পনিক টাকা জানালা দিয়ে উড়িয়ে দেন। চিকন স্বরে চেঁচিয়ে বলেন, টাকা নিয়ে যাও, টাকা, আমি টাকা উড়াচ্ছি, যার যত দরকার নাও, ফেরত দিতে হবে না। মা বিয়ের পর খুব কষ্টে পড়েছিলেন, টাকা পয়সার কষ্ট। বিশ্বনাথ থানার ওসি হিসেবে বাবার বেতন ছিল ৮০ টাকা। বেতনের এই ৮০টি টাকা বাবা তার খামখেয়ালি স্বভাবের জন্য অতি দ্রুত খরচ করে ফেলতেন। মাসের ১০ তারিখেই বাবার হাতে একটা পয়সা নেই। থানার ওসিদের টাকা পয়সার অভাব হবার কথা না, কিন্তু আজ লিখতে গিয়ে গর্ব এবং অহংকারে বুক ভরে যাচ্ছে যে আমার বাবা ছিলেন সাধু প্রকৃতির মানুষ। বেতনের টাকাই ছিল তার একমাত্র রোজগার। মার কাছে শুনেছি পুলিশের রেশনই তাদের বাঁচিয়ে রাখত। মাসের প্রথমেই রেশন তোলা হতো। রেশনে চাল, ডাল আর তেল পাওয়া যেত। সারা মাসে তাদের খাবারের মেনু ছিল ডাল, ডালের বড়া এবং নিম পাতা ভাজা। বাসার সঙ্গে লাগোয়া একটা নিম গাছ ছিল, সেই নিমের কচি পাতা ভাজা করা হতো। মাকে শাড়ি কিনে দেবার সামর্থ্য বাবার ছিল না। মাকে শাড়ি পাঠাতেন নানা যান। ১৭ বছরের একটি মেয়ে, যে মোটামুটি সচ্ছলতায় মানুষ হয়েছে, তার জন্যে এই অর্থকষ্ট বড়ই ভয়াবহ ছিল। অর্থনৈতিক পীড়ন তার উপর যে প্রচণ্ড চাপ সৃষ্টি করেছিল, মানসিক বিকৃতির সময় তাই ফুটে বের হলো। যার সঙ্গেই দেখা হয় তাকেই মা ১ লাখ বা ২ লাখ টাকা দিয়ে দেন। ২ বছর এমন করেই কাটল। আমি নানিজানের কাছে, মা বাবার সঙ্গে সিলেটে, পুরোপুরি পাগল একজন মানুষ। এক শ্রাবণ মাসের রাতে মার ঘুম ভেঙে গেল। বাইরে ঝুম বৃষ্টি, হাওয়ায় বাড়ি যেন উড়িয়ে নিয়ে যাচ্ছে। বাড়ির পেছনের ঝাঁকড়া জাম গাছে শোঁ শোঁ শব্দ হচ্ছে। মা বাবাকে ডেকে তুলে ভয়ার্ত স্বরে বললেন, বাতি জ্বালাও, ভয় লাগছে। বাবা চমকে উঠলেন। দিব্যি সুস্থ মানুষের মতন কথাবার্তা। হারিকেন জ্বালানো হলো। মা তীব্র স্বরে বললেন, আমার ছেলে কোথায়? বাবা তাকিয়ে রইলেন। তার মন আশা নিরাশায় দুলছে। তাহলে কি মাথা ঠিক হয়ে গেল? কথা বলছো না কেন? আমার ছেলে কোথায়? আয়শা, তোমার কি সবকিছু মনে পড়ছে? আমার ছেলে কোথায়? ও আছে, ভালো আছে, তোমার মার কাছে আছে। তুমি দীর্ঘদিন অসুস্থ হয়েছিলে, তাকে পাঠিয়ে দেয়া ছাড়া উপায় ছিল না। হ্যাঁ, তুমি শান্ত হও, কাল ভোরেই তোমাকে নিয়ে আমি মোহনগঞ্জ রওনা হব। আমি অসুস্থ ছিলাম? হ্যাঁ। মা উঠে গিয়ে একটা আয়না আনলেন। আয়নায় নিজেকে দেখে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। মাথা ভর্তি চুল ছিল, কোনো চুল নেই। দাঁতের রং কুচকুচে কালো। আয়নায় যে ছায়া পড়েছে সে ১৯ বছরের তরুণী নয়, যেন ৬০ বছরের এক বৃদ্ধা। আয়শা, তোমার কি সব মনে পড়ছে? হ্যাঁ। বলো তো, কত তারিখে আমাদের বিয়ে হয়েছিল? আষাঢ় মাসে, ১লা আষাঢ়। আনন্দে বাবার চোখও ভিজে উঠল। বাইরে ঝড় বৃষ্টির মাথামাতি, ঘরে নিবু নিবু হারিকেনের রহস্যময় আলো। সে আলোয় মূর্তির মতো বসে আছেন পুত্র বিরহ কাতর এক মা, যিনি কিছুক্ষণ আগে তার হারানো স্মৃতি ফিরে পেয়েছেন। বাবা মাকে নিয়ে মোহনগঞ্জ উপস্থিত হলেন। আমাকে মার কোলে বসিয়ে দেয়া হলো। মা বিস্মিত হয়ে বললেন, এ কি আমার ছেলে? নানিজান বললেন, হ্যাঁ। ছেলে এত বড় কেন? ছেলের বয়স ২ বছর, বড় হবে না? কথা বলতে পারে? হ্যাঁ পারে, সব কথা বলতে পারে। মা নানিজানের দিকে তাকিয়ে কঠিন স্বরে বললেন, আমার ছেলের কোনো অনাদর হয়নি তো? নানিজান হেসে ফেললেন। আমার ছেলের সোনার মতো গায়ের রং ছিল, ও এত কালো হলো কেন? সারাদিন রোদে রোদে ঘোরে। কেন, আপনারা দেখেন না কেন আমার ছেলে সারাদিন রোদে রোদে ঘোরে? মা যতই রাগ করেন সবাই ততই হাসে। বাড়ি ভর্তি মানুষ।
মাতাপুত্রের মিলন দৃশ্য দেখতে পাড়া ভেঙে বৌঝিরা এসেছে। আমার নানা যান আবার 1 মণ মিষ্টি কিনতে লোক পাঠিয়েছেন। আসরের মধ্যমণি হয়ে আমার মা একটা জলচৌকিতে আমাকে কোলে নিয়ে বসে আছেন। এই তার মুখে তৃপ্তি, এই তার চোখে জল। মেঘ ও রৌদ্রের খেলা চলছে। পৃথিবীর মধুরতম একটি দৃশ্য সবাই দেখছে মুগ্ধ হয়ে। এর মধ্যে মা সবাইকে সচকিত করে একটি ক্ষুদ্র প্রার্থনা করলেন। তিনি উচ্চস্বরে বললেন, আমার এই ছেলের শৈশব বড় কষ্টে কেটেছে আল্লাহ, তার বাকি জীবনটা তুমি সুখে সুখে ভরে দিও। বাকি জীবনে সে যেন কোনো দুঃখ না পায়। ঈশ্বর মার এই প্রার্থনা গ্রহণ করেননি। এই ক্ষুদ্র জীবনে আমি বারবার দুঃখ পেয়েছি, বারবার হৃদয় হাহা করে উঠেছে। চারপাশের মানুষদের নিষ্ঠুরতা, হৃদয়হীনতায় আহত হয়ে কতবার মনে হয়েছে এই পৃথিবী বড়ই বিষাদময়। আমি এই পৃথিবী ছেড়ে অন্য কোনো পৃথিবীতে যেতে চাই, যে পৃথিবীতে মানুষ নেই, চারপাশে পত্রপুষ্প শোভিত বৃক্ষরাজি, আকাশে চিরপূর্ণিমার চাঁদ, যে চাঁদের ছায়া পড়েছে ময়ূরাক্ষী নামের এক নদীতে। সেই নদীর স্বচ্ছ জলে সারাক্ষণ খেলা করে জোছনার ফুল। দূরের বন থেকে ভেসে আসে অপার্থিব সঙ্গীত। মা আমাকে নিয়ে সিলেটে চলে এলেন। কিছুদিন তার নিশ্চয়ই খুব সুখে কাটল। কোনো সুখই স্থায়ী হয় না। এই সুখও স্থায়ী হলো না। আবার টাইফয়েড হলো। টাইফয়েডের বীজ হয়তো লুকিয়েছিল। প্রাণ সংহারক মূর্তিতে সে আবার আত্মপ্রকাশ করল। বাবা দিশাহারা হয়ে পড়লেন। মা সারাদিন প্রবল জ্বরের ঘোরে আচ্ছন্ন হয়ে থাকেন। মাঝে মাঝে জ্ঞান ফিরে এলে ব্যাকুল হয়ে তার শিশুপুত্রকে খোঁজেন। সেই শিশুকে তার কাছে যেতে দেয়া হয় না। মা কাকুতি মিনতি করেন, ওকে একটু দেখতে দাও, একবার শুধু দেখব। কাজের মেয়ে আমাকে নিয়ে দরজার পাশে এসে দাঁড়ায়। মা মুগ্ধ চোখে তাকিয়ে থাকেন। গভীর বিষাদ এবং গভীর আনন্দে তার চোখে জল আসে। এর মধ্যেই একদিন ডাক্তার সাহেব বাবাকে আড়ালে ডেকে নিয়ে বললেন, আপনার স্ত্রী বাঁচবেন না, আপনি মানসিকভাবে এর জন্যে প্রস্তুতি গ্রহণ করুন। বাবা বললেন, কোনো আশাই কি নেই? না, টাইফয়েড দ্বিতীয়বার হলে আর রক্ষা নেই। তবে তবে কি? টাইফয়েডের নতুন একটা ওষুধ বাজারে এসেছে। শুনেছি এই ওষুধটা কাজ করে। ইন্ডিয়াতে হয়তো বা পাওয়া যায়। আপনি চেষ্টা করে দেখতে পারেন। আসামের শিলচরে বাবা লোক পাঠালেন। ওষুধ পাওয়া গেল না। বাবা স্ত্রীর মৃত্যুর জন্যে মানসিক প্রস্তুতি গ্রহণ করলেন। সে প্রস্তুতির প্রমাণ হচ্ছে আমার নামকরণ। আমার নাম রাখলেন কাজল। বিভূতিভূষণের পথের পাঁচালীর অপুর স্ত্রীর মৃত্যু হয়েছিল। অপুর ছেলের নাম ছিল কাজল। আমার ভালো নাম রাখা হলো শামসুর রহমান। বাবার নাম ফয়জুর রহমান। বাবার নামের সঙ্গে মিলিয়ে ছেলের নাম। 6 বছর বয়স পর্যন্ত আমাকে শামসুর রহমান নাম নিয়ে চলাফেরা করতে হলো। 7ম বছরে বাবা সেই নাম বদলে রাখলেন হুমায়ুন আহমেদ। বছর 2 হুমায়ুন আহমেদ নামে চলার পর আবার আমার নাম বদলে দেবার ব্যবস্থা হলো। আমি কঠিন আপত্তি জানালাম, বারবার নাম বদলানো চলবে না। আমার সব ভাই বোনই প্রথম 6-7 বছর এক নাম, তারপর আবার অন্য নাম। আমার বাবার মৃত্যুর পর তার পেনশন এবং গ্র্যাচুইটির টাকা পয়সা তুলতে গিয়ে বিরাট যন্ত্রণায় পড়লাম। দেখা গেল তিনি তার টাকা পয়সা তার স্ত্রী এবং 3 ছেলে মেয়েকে দিয়ে গেছেন। কিন্তু 3 ছেলেমেয়ের যে নাম লিখে রেখে গেছেন, এখন কারোরই সেই নাম নেই। বাবা তার ছেলে মেয়েদের নাম বদলেছেন, কিন্তু কাগজপত্রে ঠিকঠাক করতে ভুলে গেছেন। আমি এখন আমার বিচিত্র বাবা সম্পর্কে বলবো। মৃত্যু পথযাত্রী মার প্রসঙ্গটা আপাতত থাক। শুধু এইটুকু বলে রাখি, তিনি দ্বিতীয়বার টাইফয়েডের ধাক্কাও সামলে ওঠেন জনৈক হিন্দু সাধু বাবার ফুঁ দেয়া তারপিন তেল খেয়ে। নিতান্তই অবিশ্বাস্য ব্যাপার। তারপিন টাইফয়েডের ওষুধ নয়, নিশ্চয়ই অন্য কোনো ব্যাপার আছে। আমি যা শুনেছি তাই লিখলাম। সাধু বাবার ফুঁ দেয়া তারপিন খেয়ে মৃত্যুর মুখ থেকে কেউ ফিরে আসবে, এই তথ্য হজম করা আমার পক্ষে বেশ কঠিন। যেহেতু মা দাবি করছেন, সেহেতু লিখছি।
এবার বাবার কথা বলি।